আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পেজের হিট মোস্ট সেলিং একটা কেকের ফ্রি ক্লাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রিচ চকলেট স্পঞ্জ কেকটা কিভাবে বানাতে হবে, এই কেকটার জন্য কতটুকু কি লাগবে, এই কেকটার পাউন্ড কত হিসেবে ধরলে ঠিক হবে, সবকিছু বিশদ আকারে শেয়ার করেছি এই ভিডিওতে। এই ভিডিওর শেষে এই কেকটা তৈরির খরচ, বিক্রয় মূল্য সুন্দরভাবে লিখে আপনাদের সাথে উপস্থাপন করেছি। আশা করছি বরাবরের মতো এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমরা কেক বেসটা তৈরি করব। স্পঞ্জ বেস হবে। 2 ডিমের বেস তৈরি করব, তার জন্য শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এরপরে কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। কর্নফ্লাওয়ার যদি না থাকে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি প্রেস্তো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি, মানে প্রেস্তো ইন্টেন্স কোকো পাউডারটা। এরপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এসব কিছুকে চেলে নিতে হবে। ফ্লেভারটা আরেকটু স্ট্রং করার জন্য আপনারা চাইলে এখানে কফি পাউডারটাও ইউজ করতে পারেন, তবে অনেক কাস্টমার পছন্দ করে না, সেজন্য আমি এখানে দিলাম না। তো এখন এই সব কিছু খুব ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণটা মিশানো হয়ে গেলে একপাশে রেখে দিচ্ছি। এখন এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিচ্ছি। কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে ডিমের সাদা অংশে যেন কোনোভাবেই কুসুম না থাকে। যদি এক ফোঁটাও কুসুম থেকে যায় তাহলে সেটা দিয়ে ফোম তৈরি করা যায় না। তো এখন এই সাদা অংশটাকে বিট করব একটু ক্লাউডি ভাব হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ একটু ফেনা ফেনা করে নিব। যখন দেখবেন যে একটু ফেনা হয়ে এসেছে তখন এর ভেতরে চিনিটা অ্যাড করে দিতে হবে। প্রথমে এরকম ক্লাউডি ভাব বা ফেনা করে নিলে দেখা যায় পরবর্তীতে এই ডিমের মেরাংটার ভেতরে এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা কম থাকে। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। চিনিটা দিয়ে বিট করব যতক্ষণ না চিনিটা প্রপার মেল্ট হয়ে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। প্রথম থেকে শেষ অবধি বিটার স্পিড 1-এ রেখে ক্লকওয়াইজ একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ডিমের ফোমটাকে তৈরি করে নিয়েছি। এলোপাথারি বা বিটারের স্পিড বাড়িয়ে বিট করা যাবে না, এতে করে অনেক ফ্যানার সৃষ্টি হবে, যার ফলে কেকটা দেখা যায় যে ফুলে আবার চুপসে যায়। অনেক সময় ব্যাটার বসে যে কেকটা ফোলে না। তো দেখুন কত সুন্দর স্মুথ একটা ফোম এখানে তৈরি হয়েছে, কোনো এয়ার বাবলস নেই। এখন ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। কুসুম আর ইমালশন দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড বিটার স্পিড 1-এ দিয়ে ক্লকওয়াইজ একদিক ঘুরিয়ে বিট করে নিতে হবে। বিট করার অংশটা কেন জানি ভিডিও হয়নি, ওইটা স্কিপ হয়ে গেছে। তো আমার এখানে বিট করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যে শুকনো উপকরণটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওইটা আবারও চেলে দিয়ে নিচ্ছি। তো চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণটা 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো হয়। তো আমি চেলে দিয়ে নিচ্ছি। এরপরে স্পঞ্জ বেস যেভাবে তৈরি করা হয় আর কি, এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না, এটাই মেন পার্ট। কারণ এই পর্যায়ে এসেই অধিকাংশ সময় নতুনরা ভুল করেন, যার ফলে আপনাদের কেকটা পারফেক্টলি ফুলতে চায় না বা স্পঞ্জ হয় না। তো খুবই সাবধানে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে করে আমরা ডিমের ফোমটা যেটা তৈরি করেছি সেটা দেবে না যায়। ফোমটা যদি দেবে যায় তাহলে কেকটা পারফেক্টলি ফুলবে না বা শক্ত হবে। তো এভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এই ব্যাটারটা কেমন হয়েছে। স্পঞ্জ কেকের ব্যাটার এরকমই হবে, হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটার ওজন ঠিক কতটুকু হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিমের সাইজের উপর নির্ভর করে ব্যাটারের ওজন একটু কম বেশি হতে পারে, তবে 1 পাউন্ড একটা কেক তৈরি করতে 220 থেকে 25 গ্রামের বেশি কিন্তু ব্যাটারের প্রয়োজন হয় না, অর্থাৎ 225 গ্রাম ব্যাটার নিলেই যথেষ্ট। তবে ডিমের সাইজ অনুযায়ী অনেক সময় দেখা যায় 250 গ্রাম পর্যন্ত হয়ে যায়। তো আমার এখানে ব্যাটার হয়েছে 238 গ্রাম। আর ব্যাটারটুকু আমি 6 ইঞ্চি মোল্ডে ঢেলে নিলাম। মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এরপরে চুলাতে বেক করে নিব। চুলায় যে পাতিলে আমি বেক করব, পাতিলটা আগে থেকেই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছি। পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর মোল্ডটা দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটা অবশ্যই কাগজ দিয়ে বা কোনো কিছু দিয়ে আটকিয়ে নিতে হবে। আর আমি ইন্ডাকশন চুলায় কেকটাকে বেক করব। এই চুলাতে কেক হতে অনেক বেশি সময় লাগে না। প্রথমে আমি 1800-তে দিয়ে ঢাকনা সহকারে পাতিলটাকে গরম করে নিয়েছি। এখন মোল্ডটা বসিয়ে 900-তে করে দিলাম চুলাটা, অর্থাৎ মিডিয়ামে দিয়ে বেক করে নেব যতক্ষণ না কেকটা হচ্ছে। 25 থেকে 30 মিনিটের মাথায় কিন্তু হয়ে যাবে। তো আপনাদের চুলার তারতম্য ভেদে আপনারা মিডিয়াম আঁচে কেকটাকে বেক করে নেবেন যদি ইন্ডাকশনে বেক করতে চান। তো কেকটা ওদিকে হতে থাক, এদিকে আমি চকলেটের প্রিপারেশনগুলো করে নিচ্ছি। আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার প্রায় 300 গ্রামের মতো চকলেট লেগেছে, তবে আজকের গানাশটা আমি একটু ভিন্নভাবে বানাচ্ছি। তো আমি এখানে ডার্ক চকলেট প্রথমে গ্রেট করে নিলাম। এভাবে গ্রেট করে নেওয়ার রিজন হচ্ছে
মানে চকলেটটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর সবথেকে বড় কথা, এই গ্রেট করা চকলেট আমার ডেকোরেশনের কাজেও লাগবে। তো একইভাবে আমি মিল্ক চকলেটটাকেও এভাবে গ্রেট করে নিয়েছি। ডার্ক চকলেট এবং মিল্ক চকলেট মিলিয়ে আজকের গানাশটা আমি তৈরি করব। মিল্ক চকলেট এবং ডার্ক চকলেট মিলিয়ে গানাশ তৈরি করলে এই গানাশের স্বাদটা দুর্দান্ত হয়ে থাকে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা ডার্ক চকলেট খেতে পছন্দ করেন না, এভাবে করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো 100 গ্রাম নিয়ে নিচ্ছি মিল্ক চকলেট আর 100 গ্রাম নিয়ে নিব ডার্ক চকলেট। দুটো মিলিয়ে মোট 200 গ্রাম চকলেট আমার লাগবে গানাশের জন্য। তো 200 গ্রাম চকলেট এখানে নিয়ে নেওয়া হয়ে গেছে। আর বাকি যে গ্রেট করা চকলেটটুকু আছে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। বাহিরে রাখলে একদম মেল্ট হয়ে যাবে, এই জন্য ফ্রিজে রাখবো যাতে ঝুরঝুরে টাইপের থাকে, কেননা এই চকলেটটা আমি কেক ডেকোরেশনের কাজে ব্যবহার করব। তো এখন যেহেতু 200 গ্রাম চকলেট নিয়েছি, তার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে 100 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম, অর্থাৎ যতটুকু চকলেট তার অর্ধেক পরিমাণ হুইপড ক্রিম এখানে নিচ্ছি। এখন এটা একপাশে রেখে দিচ্ছি, ডাবল বয়লার প্রসেসে মেল্ট করব সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই বাটিতে গ্রেট করা ডার্ক চকলেট নিয়েছি 50 গ্রাম মতো, তবে 50 গ্রাম পুরোটা লাগবে না, তবে সম্পূর্ণটাই মেল্ট করব। মোটামুটি 30 গ্রামের মতো চকলেট দিয়ে আমি টপার তৈরি করব। তো টপার তৈরি করার চকলেটে কোনো কিছু অ্যাড করা যাবে না, জাস্ট চকলেটটাকেই মেল্ট করে নিতে হবে। আর গানাশ তৈরি করা তো দেখিয়ে দিচ্ছি কিভাবে। হুইপ ক্রিম এবং চকলেট দুটো নিয়ে ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নিলেই এই গানাশটা তৈরি হয়ে যাবে। মিল্ক চকলেট যেহেতু ডার্ক চকলেটের থেকে একটু ভারী টাইপের হয়, সেজন্য এই গানাশের থিকনেসটা দেখতেই পাচ্ছেন একটু ঘন টাইপের হয়েছে। এই ঘন গানাশটাই আমাদের প্রয়োজন হবে পুরো কেকটাকে কভার করার জন্য। এখন এই গানাশটা আমি ছেঁকে নেব। তার আগে চকলেট টপার তৈরি করার জন্য যে চকলেটটা আমরা রেখেছিলাম সেটা মেল্ট করতে দিয়ে দিব। তো নাড়াচাড়া করব না, এরকম গরম পানির পাত্রের উপরেই রেখে দিচ্ছি, যেহেতু ছোট করে কাটাই আছে, এটা এমনি থেকে মেল্ট হয়ে যাবে। তো একপাশে সরিয়ে রেখে দিলাম, গরমের ভাপে এমনি ওটা গলে যাবে, পরে জাস্ট মিশিয়ে নিলেই হবে। তো এখন আমি যে গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা ছেঁকে নিচ্ছি, এতে করে স্মুথ হবে গানাশটা। গানাশটা যদি আপনারা চকচকে করতে চান তাহলে আপনারা গরম থাকা অবস্থায় একটু বাটার অ্যাড করে দিবেন, তাহলে গানাশটা চকচকে হবে। তো আমার এখানে দেখুন যে গানাশটা একেবারেই রেডি, একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রাখবো না, রুম টেম্পারেচারে, মানে এই যে এখানে কাজ করছি একপাশেই কিন্তু ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে গরমের ভাবে দেখতেই পাচ্ছেন এই চকলেটটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। জাস্ট আমি এই স্প্যাচুলার সাহায্যে একটুখানি নেড়ে নিচ্ছি, দেখুন খুব সুন্দর কিন্তু মেল্ট হয়ে গেছে। আপনারা চকলেট মেল্ট করার সময় লক্ষ্য রাখবেন যেন পানি না পড়ে, যদি পানি পড়ে তাহলে দলা পাকিয়ে যাবে, ভালোভাবে মেল্ট হবে না। তো যে র চকলেট, মানে শুধু চকলেট যেটা মেল্ট করে নিলাম, সেটা এখন টপার মোল্ডে দিয়ে দিচ্ছি। এখন আমি টপার মোল্ডে দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে সমান করে নিব। নেওয়ার পরে এই মোল্ডটাকে নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিলে সুন্দর মতো টপারগুলো সেট হয়ে যাবে। চকলেটের কাজ করতে করতেই আমার কেকটাও কিন্তু ওইদিকে হয়ে গেছে। এখন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ফুলে একদম মোল্ড পুরোটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেকটা ঠান্ডা হওয়ার পরেও প্রথমে যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। তো সঠিক প্রসেস মেনে যদি কেক তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদের কেকটাও ঠিক এরকমই হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থেই ভিডিওগুলো এত বড় করা, তা না হলে এত বড় ভিডিওতে ভয়েস দেওয়ার অনেক বেশি অসুবিধা হয়ে যায়। আর সবথেকে বড় কথা, বড় ভিডিও না বানালে ডিটেলসে এত কিছু বলাও যায় না ছোট ভিডিওতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়ে এখন 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ কেকটা দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও একদম পারফেক্ট হয়েছে, আর কতটা নরম হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি, যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে ওই জন্য ক্রিমটা আগে থেকে তৈরি করাই ছিল, ওই ক্রিমে জাস্ট চকলেট মিশিয়ে একটু বিট করে নিব। মানে এই কেকটা বানানোর আগে আমার আরও একটা কেকের অর্ডার ছিল, ভ্যানিলা কেকের। তো ওই কেকটা বানানোর সময় একটু বেশি করে ক্রিম বানিয়েছিলাম, তারপরে এই কেকটার জন্য যেটুকু ক্রিমের প্রয়োজন সেটুকু ক্রিম আমি এই বাটিতে করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো মোটামুটি 1.5 ঘন্টা মতো হলো এই ক্রিমটা ফ্রিজে ছিল। তো ক্রিমটা বের করে নিয়ে এখন জাস্ট এর সাথে যে গানাশটা তৈরি করেছিলাম সেখান থেকে আমার পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী এখানে চকলেট গানাশটা দিয়ে নিচ্ছি। চকলেট গানাশটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট। বেশিক্ষণ বিট করলে ওভারবিট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে ক্রিমটা অতিরিক্ত, সেক্ষেত্রে কাজ করতে অসুবিধে হবে। যদিও বা শক্ত হয়ে গেছিল, যেহেতু এখানে ঘন গানাশ ব্যবহার করা হয়েছে সেজন্য খুব তাড়াতাড়ি
দেখুন যে ক্রিমটা কতটা শক্ত হয়ে গেছে। এই ক্রিম আপনি সারাদিন বাহিরে রাখলেও গলে যাবে না, এত বেশি শক্ত হয় এই গানাশ দিয়ে তৈরি ক্রিমটা। তো বলি এখানে 2/3 কাপ পরিমাণ ক্রিম আমি ব্যবহার করেছি ট্রপিক্যাল ব্র্যান্ডের, মানে 1/3 কাপ দিয়ে 2বার দিলে 2/3 কাপ হয়। সেই ক্রিমটাই বিট করা ছিল ফ্রিজে, সেটা বের করে জাস্ট গানাশ মিশিয়ে এই চকলেট ক্রিমটা তৈরি করে নিলাম। এখন কেকটা ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করার জন্য 8 ইঞ্চি একটা বোর্ড নিয়েছি, বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি, এরপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশের একটা লেয়ার। এভাবে প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ, তারপরে ক্রিম এবং চকলেট গানাশটা দিয়ে নিব। দ্বিতীয় লেয়ারেও গানাশ ক্রিম দেওয়ার পরে তৃতীয় লেয়ারটা বসিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে অল্প ক্রিম দিয়ে চেপে চেপে কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। এরপরে এখানে যেহেতু পুরো কেকটাকে চকলেট গানাশ দিয়ে কাভার করতে হবে, তাই স্মুথ একটা ফিনিশিং না আনলেও চলবে, তবে চেষ্টা করবেন যেন এবড়ো থেবড়ো না হয়ে থাকে, তাহলে গানাশটা দেওয়ার পর দেখতে ভালো লাগবে না, গানাশটা দেওয়ার পর কেকটাও দেখতে এবড়ো থেবড়ো লাগবে। তো এখন আমি যে গানাশটা রেডি করে রেখেছিলাম, দেখুন এই কেকটা রেডি করতে করতে গানাশটা কতটা ঘন হয়ে গেছে। তো এই ঘন গানাশটা দিয়েই আমি ড্রিপিং করে নেব, এতে করে খুব সহজেই ড্রিপিংটা করা যায়। তো যদি মনে করেন যে ফিনিশিংটা আসছে না, এতে ভয় পাবার কিছু নেই, জাস্ট প্যালেট নাইফটা একটু গরম পানিতে চুবিয়ে নেবেন অথবা একটু চুলার আঁচে গরম করে নেবেন, নিয়ে তারপরে আপনারা ফিনিশিং দিতে আসবেন, দেখবেন যে খুব সুন্দর মতো ফিনিশিংটা দিয়ে নেওয়া যাবে। তো সাইডটাতে যেহেতু চকলেট থাকবে তাই প্রপার ফিনিশিং না হলেও চলবে, জাস্ট উপরেরটা যেন সুন্দর লাগে, উপরেরটাকেই ভালো মতো আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন যে চকলেটটা ওই যে আমরা গ্রেট করাটা ফ্রিজে রাখলাম প্রথমেই, ওইটা ফ্রিজ থেকে বের করে এনে এখন সাইডে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি খুব ভালো মতো, হাতের সাহায্যে দিচ্ছি, এতে করে খুব সহজে কাজটা হবে, সময় লাগবে না। চকলেটটা খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেলে এক্সট্রা চকলেটটা আমি অফ স্ক্রিনে ক্লিন করে নিয়েছি। এখন কেকের ওপরে সিম্পল একটা ডেকোরেশন হবে, টপার এবং অল্প একটু ক্রিমের ডেকোরেশন। তো যে ক্রিমটা বেঁচে গেছিলো ওইটাকে একটু ডার্ক কালার করব। দেখুন অল্প একটু ক্রিমই কিন্তু আছে এখানে। ডার্ক কালার করার জন্য এখানে বাকি যে চকলেট গানাশটা আছে সেইটা দিয়ে নিচ্ছি। আপনারা কালারটাকে আরও বেশি ডার্ক করার জন্য এখানে একটুখানি চকলেট ইমালশন দিতে পারেন, এতে করে কালারটা আরও বেশি ডার্ক হবে। তো এই গানাশটা দিয়ে বিট করব না, বিট করলে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে, জাস্ট স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম, দেখুন যে ড্রাই হয়নি, কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে আছে। তো এখানে 195 মানে 195 নাম্বার নজেল দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি, আর টপারটাও ডিমোল্ড করে নিয়েছি, ওই ভিডিওটাও শ্যুট হয়নি, কেমনটা লাগে তাহলে। তো আমি এখানে 4 থেকে 5টা টপার বসিয়ে দিচ্ছি, এরপরে মাঝে কয়েকটা চেরি দিয়ে নিব, তাহলেই আমার এই কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে কেকটাকে ভালোভাবে 4 থেকে 5 ঘন্টা মতো ফ্রিজিং করে আমি ডেলিভারি করেছিলাম। এই কেকটার ওজন ঠিক কতটুকু এসেছিল এবং দাম কত রেখেছিলাম সব কিছু এখন আপনাদের সাথে বিশদ আকারে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি এই কেকটাকে যে বোর্ডে ডেকোরেশন করেছি সেম একটা বোর্ডের ওজন প্রথমে মাইনাস করে নিচ্ছি, এরপরে কেকের ওজনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা 1 পাউন্ডের ভেতরে চেয়েছিল, কিন্তু দেখুন কেকের ওজন এসেছে 811 গ্রাম। বুঝতেই পারছেন কতটা বেশি হয়েছে 1 পাউন্ডের থেকে। আসলে এই কেকগুলা ভারী টাইপের হয়, যার জন্য এগুলোর ওজন অনেকটাই বেড়ে যায়। তো এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না, এরকমই হয় এই কেকগুলোর ওজন, যেহেতু এখানে অনেক বেশি চকলেটের কাজ থাকে। তো সব কিছু মিলিয়ে আমরা এই জন্য কাস্টমাইজ চার্জটা ধরি। যখন একটা কেকের অর্ডার আসে আমরা বুঝতে পারি কেকটার দাম কত রাখলে আমাদের ঠিক হবে, কতটুকু চকলেট লাগতে পারে, এই জন্য আনুমানিক দামটা কিন্তু আগেই আমরা কাস্টমারকে বলে দেই। যারা কেক বিজনেসে একেবারেই নতুন, বুঝতে পারে না কিভাবে দামটা নির্ধারণ করতে হবে, তার জন্য আমি তো আছি, আমার ভিডিওগুলো দেখলেই অনেকটাই বুঝতে পারবেন আপনারা। এরপরেও আমি যেটা মনে করি, বিজনেস করতে এসেছেন আপনাদেরকে অবশ্যই এসব বিষয়ে জ্ঞান রাখাটা অত্যন্ত জরুরি, তা না হলে আপনারা বিজনেস করতে পারবেন না। এখন খরচটা দেখে নিন। তো প্রথমে কেক তৈরির খরচ, লাভের হিসাব ও বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য আমি উপকরণ খরচটা এখানে দেখিয়ে দিচ্ছি, মানে বেস তৈরি করতে যা খরচ হয়েছিল সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু আমি বিশদ আকারে লিখে নিয়েছি, জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখে বুঝে নেবেন। তো এটা ছিল কেক বেসটা তৈরি করার খরচ। তো এটা 51 টাকা ছিল কেক বেস তৈরির খরচ। এখন ডেকোরেশন খরচটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ডেকোরেশনের জন্য যা যা লেগেছে এখানে লিখে দিয়েছি, আপনারা পড়ে নেবেন।
আরেকটা কথা কি, একটা কেক তৈরি করার খরচ কিন্তু সবার এক হবে না, কারণ এক একজন এক এক উপকরণ ব্যবহার করে। আমি যেসব উপকরণ ব্যবহার করেছি তার উপর নির্ভর করে এই দামটা নির্ধারণ করে দেখিয়েছি। আপনারা যে উপকরণ ব্যবহার করবেন ঠিক সেই উপকরণগুলো এখানে যোগ করবেন। আমি শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে খরচটা বের করতে হয়, বিক্রয় মূল্যটা বের করতে হয়। এখন বাকিগুলো আপনাদেরকে বুঝে করে নিতে হবে, কারণ সবাই এক ধরনের উপকরণ কিন্তু ব্যবহার করে না। যেমন আমি এখানে ব্লুবেল ব্র্যান্ডের চকলেট ব্যবহার করেছি। এখন যদি আপনারা ক্যালিবাউড, তারপরে ভ্যান হটেনের চকলেট ব্যবহার করেন, বেরিলসের চকলেট ব্যবহার করেন বা লুসার্ন ব্র্যান্ডের চকলেট ব্যবহার করেন, তাহলে আপনাদের খরচটা কিন্তু আরও আসবে। ক্রিমের ক্ষেত্রেও ঠিক, আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি। আপনারা যদি এভার হুইপ ক্রিম দিয়ে কাজ করেন, ভিভো রেড দিয়ে কাজ করেন, তাহলে আপনাদের খরচটা আরও বেশি আসবে। তো আপনারা সেভাবেই কিন্তু খরচটা বের করবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন এই অংশটাও। তো তাহলে আমার খরচ অনুযায়ী এখানে ডেকোরেশনের মোট খরচ এসেছে 259 টাকা। তো এটা গেল ডেকোরেশন খরচ। এখন আমরা এই কেক তৈরির আনুষঙ্গিক যে খরচ আছে, প্যাকেজিং খরচ আছে, সেগুলো বের করে দেখাবো আপনাদেরকে। একটা কেক তৈরির সময় অবশ্যই আমাদেরকে আনুষঙ্গিক খরচটা ধরতে হবে। একটা কেক তৈরি করার সময় আমরা কেকটা বেক করব, বিটার চালাবো, তার জন্য ওভেন বা চুলা যেটাতেই করেন না কেন বা বিটার সব কিছুর একটা বিল আমাদেরকে ধরতে হবে। বা এই যে আপনারা কেকটা তৈরি করার সময় টিস্যু ব্যবহার করছেন, কতগুলো টিস্যু খরচ হচ্ছে, যতগুলো বাসন কোসন আপনাদের বের হলো সেটা পরিষ্কার করার একটা খরচ আছে। আসলে একটা বিজনেস করতে হলে আপনাদেরকে অল ইন ওয়ান সব কিছু আপনাদেরকে ধরতে হবে। এইটাই হলো বিজনেসের নিয়ম। শুধুমাত্র কেক তৈরির খরচ ধরলে কিন্তু আমাদের হলো না, তাহলে আমাদের কিন্তু বিজনেস হবে না। সেটা বাসায় খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু যখন আপনারা বিজনেস করতে যাবেন তখন আপনাদেরকে সব কিছু মিলিয়ে ইন টোটাল খরচ মিলিয়ে আপনাদেরকে দামটা নির্ধারণ করতে হবে। তারপর প্যাকেজিং খরচ, এখানে কেক বোর্ড, বক্স, ব্যাগ, একটা চাকু দেওয়া হবে, তার টোটালটা মিলিয়ে এখানে ধরা হয়েছে। তো সর্বমোট আনুষঙ্গিক খরচ ও প্যাকেজিং খরচ মিলিয়ে 85 টাকা এখানে ধরা হয়েছে। এখন চলুন আমরা বিক্রয় মূল্যটা বের করে দেখাই আপনাদেরকে কিভাবে বের করবেন। তো এখানে প্রথমে কেক বেইজের যে খরচ 51 টাকা, তার সাথে ডেকোরেশন খরচ, তারপরে আনুষঙ্গিক ও প্যাকেজিং খরচ সব কিছু যোগ করে 405 টাকা এসেছে আমাদের মোট খরচ। এখন এই কেকটার কাস্টমাইজ চার্জ ছিল 150 টাকা। এই মিলিয়ে টোটাল হলো 555 টাকা। এখন এই 555 টাকার পারিশ্রমিক ও লভ্যাংশ যদি 50% করে ধরেন, তাহলে এই কেকের বিক্রয় মূল্য আসবে 555 প্লাস 50% পারিশ্রমিক, 50% লভ্যাংশ। তাহলে মোট আসলো বিক্রয় মূল্য 1110 টাকা। তো আপনারা যে যার ইচ্ছা অনুযায়ী কিন্তু বিক্রয় মূল্যটা রাখতে পারেন। কেন বলছি এই কথা, অনেকে আছে 100 ভাগ কিন্তু লভ্যাংশটা রাখে, আবার পারিশ্রমিকটা 100 ভাগ রাখে, আবার লভ্যাংশ অনেকে 30 ভাগও রাখে। তো এটা যার যার ব্যবসার নীতি সেই ভালো বোঝে। তবে আমি বেসিক্যালি 50 ভাগ রাখি। তো আমার হিসেব অনুযায়ী এই কেকটার আমি দাম রেখেছিলাম 1100 টাকা। অর্থাৎ আমি এই কেকটার পাউন্ড রেখেছি 1100 টাকা। 1100 টাকায় এই কেকটা আমি সেল করেছি। আমার হিসেবটা আমি দেখিয়ে দিলাম, আপনারা এভাবে নিজেদের হিসাবটা বের করে কেকের দাম নির্ধারণ করবেন। তো ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।